নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট বেস্ট সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Best Solutions Private Limited, Best are smart, we are smarter, Amelia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। সংক্রমণের টানা চতুর্থ দিনেও ভারতে বিশ্ব রেকর্ড, একদিনে আক্রান্ত প্রায় 90,000, পরপর 4 দিন দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বিশ্বের শীর্ষে ভারত। মোট আক্রান্তের সংখ্যা 41 লক্ষ পার হয়ে গেছে। দেশে দৈনিক মৃত্যু কমলেও বাড়লো সংক্রমণ, পাশাপাশি বাড়লো দৈনিক সুস্থতাও। ট্রেনে বা স্টেশনে ভিক্ষে করাকে রেলওয়ে আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধের তালিকা থেকে বার করতে চায় ভারতীয় রেলওয়ে। রেলের সম্পত্তিতে ধূমপান করায় শুধু স্পট ফাইন করে দোষীকে ছেড়ে দিতে চায় রেল কর্তৃপক্ষ। রেলওয়েজ আইন 144 ধারা অনুযায়ী রেলের সম্পত্তিতে ভিক্ষে দণ্ডনীয় অপরাধ, যার জন্য 2000 টাকা জরিমানা ধার্য করা যেতে পারে। রেল সূত্রে খবর, রেল এই ধারায় সংশোধন আনতে চায়। অন্যদিকে ধূমপানের জন্য আইনের 167 ধারায় সংশোধনের প্রস্তাব করে নতুন সংশোধনীতে বলা হবে, সহযাত্রীর আপত্তি থাকলে ট্রেনের কামরায় ধূমপান করা যাবে না। যদি কেউ আইন ভাঙে তাহলে জরিমানা বাবদ তাকে প্রশাসনের কাছে 100 টাকা দিতে হবে। পিতৃপক্ষ শেষ হলে 17 সেপ্টেম্বরের পর থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। দেশের প্রথম সারির এক নামকরা নির্মাণ কোম্পানি রাম জন্মভূমি চত্বরে 12,879 বর্গমিটার জমির ওপর মন্দিরের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করতে প্রস্তুত। ভূগর্ভের প্রায় 100 ফুট নিচে ভিত্তিপ্রস্তর হিসেবে প্রায় 1200 স্তম্ভ বসানোর পরিকল্পনা হয়েছে। সূত্রের খবর, সেগুলি সবই পাথরের হবে, লোহার ব্যবহার হবে না। গোটা নির্মাণ কাজের জন্য 1 পয়সাও নেবে না বলেই জানিয়েছে নির্মাণকারী কোম্পানি। শুরুতে মন্দিরের ভিত গড়ায় 100-এরও বেশি শ্রমিক লাগানো হবে। বর্তমানে করোনা আবহের কারণে রাম জন্মভূমি ক্যাম্পাসে প্রবেশের আগে এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোভিড টেস্ট এবং থার্মাল স্ক্যানিং করা হবে। ফের বলিউডে করোনার থাবা, আক্রান্ত হলেন অর্জুন কাপুর। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে তিনি। রবিবার ইনস্টাগ্রামে নিজের সংক্রমণের কথা জানান অভিনেতা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের বাসিন্দা সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন বাজারে পাইকারি সবজি বিক্রি করেন। শনিবার বিকেলে রায়গঞ্জের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকায় একদল দুষ্কৃতী পথ আটকায়। টাকা ছিনতাই করার চেষ্টা করলে নুরুল ইসলাম বাধা দিলে দুষ্কৃতীরা তাকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যায়। দুষ্কৃতীরা এরপর তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গুলি ছুটতে এলাকা থেকে চম্পট দেয় বলে অভিযোগ এলাকাবাসীদের। বাসিন্দারা রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ব্যবসায়ী নুরুল ইসলামকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সবজি ব্যবসায়ী নুরুল স্ত্রী আনোয়ারা বেগম জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই তার স্বামীর কাছে থাকা মোবাইল থেকে ফোন করে তাকে খবর দেন। তিনি ছুটে যান রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। আনোয়ারা বেগম বলছেন, তার স্বামীর কোনো শত্রু ছিল না। টাকা ছিনতাই করতেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। একদিকে ঘটনার খবর পেয়েই তাহেরপুর এলাকায় ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি হবে তোমার? আমার স্বামী। তো রায়গঞ্জে কি জন্য এসেছিল? ওই যে কেলার মোচকা টোচকা যত পারে ওগুলা বিক্রি করে নিয়ে যায় বাড়িতে। তো বাড়িতে যাওয়ার সময় কোন জায়গায় মেরেছে? তাহেরপুরে। আমিও বলতে পারবো না, আমাকে ফোন করলো পরে তারপরে আমি কি চাকু দিয়ে কিসে কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে দিলে আমি তো দেখি নাই, কেমন করে বলতে পারবো। আপনার ছেলেরা আসছে? ছেলে তো নাই, আমার একটা ছেলে একটা মেয়ে নাই। তো কি মনে হচ্ছে কারা মারতে পারে এরকম? কে চিন্তা করার জন্যই? বলতে পারবো না তো, কেমন করে বলবে? আমার সাইকেলটা ওখানে হ্যাঁ আছে, সাইকেলটা। টাকা পয়সা নাই? রবিবার আসানসোল উত্তর বিধানসভা এলাকায় বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে প্রায় 150 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই নতুন কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। এই যোগদান অনুষ্ঠানে জেলা ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জি, অভিজিৎ ঘটক সহ বেশ কিছু স্থানীয় তৃণমূল কর্মীরাও উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সুমিত্র গাঙ্গুলির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 033-2264-9796 অথবা 70440333
4646 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভার লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন, তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, গড়িয়াহাট ডোভার লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। রবিবার পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে 4 দফার দাবিতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়, যেখানে বিশেষ শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয় রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলকভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। স্থানীয়ভাবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে 2 জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে। রাজ্য সরকারের অধীনে থাকা স্পেশাল স্কুলগুলো শূন্যস্থান অবিলম্বে পূরণ করতে হবে। এছাড়াও বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর করতে হবে। উল্লেখযোগ্য, বিগত 11 বছর ধরে রাজ্যের বিশেষ শিক্ষক নিয়োগ পদ্ধতি বন্ধ রয়েছে। আমাদের ভারতের প্রত্যেকটি রাজ্যে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমটা কিন্তু রয়েছে। এটা বিভিন্ন অ্যাক্ট রয়েছে এর জন্য। RCI অ্যাক্ট 1992, RPWB অ্যাক্ট 2009-16 আর RT অ্যাক্ট 2009। এই সমস্ত অ্যাক্টে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথাটা বলা হয়েছে। কিন্তু এর সত্ত্বেও আমাদের রাজ্যে বিগত 1 বছর ধরে কোনো রকম নিয়োগ 11 বছর ধরে আমাদের রাজ্যে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। এটা স্তব্ধ হয়ে রয়েছে। আমাদের মূল বক্তব্য, এই বাচ্চাদের স্বার্থে মাননীয় মন্ত্রী যদি আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে পারেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই বিষয়টি যাতে তুলে ধরেন, সেই জন্যই আমরা আজ ওনার কাছে আবেদন জানাই। আমরা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ আছে, 11 বছরের উপর হয়ে গেল, যার ফলে আমরা এই বাচ্চাদের স্বার্থে, বাচ্চাদের এই শিশুদের শিক্ষার যে অধিকার, সেই শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার থেকে। তাই আমরা চাইছি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এমএলএদের মাধ্যম দিয়ে এই ব্যাপারটা ওনার কাছে পৌঁছানো হয় এবং উনি যাতে রিক্রুটমেন্টের জন্য ব্যবস্থাটা উনি করেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। সিপিএম এর রক্তদান শিবিরে তৃণমূলের হামলা। আজ দুপুরে হাওড়া ডোমজুর বাঁকড়া কবরপাড়ায় সিপিএম এর পার্টি অফিসে রক্তদান শিবির চলাকালীন তৃণমূল কর্মীরা কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া আউটপোস্ট এবং ডোমজুর থানার পুলিশ। যদিও হামলার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ফের কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কবরপাড়া এলাকায় সিপিএম এর পার্টি অফিসের সামনে রক্তদান শিবির চলছিল। হঠাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় তৃণমূল সদস্যের নেতৃত্বাধীন 15 জনের দুষ্কৃতী বাহিনী অতর্কিতে হামলা চালায়। বেশ কয়েকটি বাইক, চেয়ার, টেবিল সহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি বোমা। এই ঘটনায় সিপিএম এর হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোহন চট্টোপাধ্যায়ের অভিযোগ, লাল ঝান্ডার কর্মসূচি এবং তাতে মানুষের অংশগ্রহণ তৃণমূল নিতে পারছে না, তাই সেই কর্মসূচি রুখতে এমন হামলা।
অভিযোগটা সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল দল সকাল থেকেই এখানে ওই ঢোকার মুখটা থেকেই তারা বসেছিল, ওখানে দল বেঁধে প্ররোচনা তৈরি করছিল এবং যাতে রক্তদাতারা না ঢুকতে পারে, সাধারণ যারা উৎসাহী মানুষ তারা যাতে না ঢুকতে পারে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। তা যাই হোক, এবং আমাদের একটা আশঙ্কা ছিল, আমরা সেই মর্মেই ডোমজুর ফাঁড়ি বা বাঁকড়া ফাঁড়ি এবং ডোমজুর থানাকে আমরা জানিয়েছিলাম। ডোমজুর ফাঁড়ি বাঁকড়া ফাঁড়িতে আমরা লিখিতভাবে দিয়েছি এবং আইসির সঙ্গে আমরা মৌখিকভাবে ফোনে কথা বলেছিলাম যে আমরা চাইছি যে এটা সুষ্ঠুভাবে হোক, কারণ বাঁকড়া সম্পর্কে আমাদের ধারণা আছে। দীর্ঘদিন ধরে 11 সালের পর থেকে বাঁকড়ায় কোনো গণতন্ত্র নেই। এখানে মানুষ, সাধারণ মানুষ, আমাদের পার্টি তো ছেড়ে দিন, সাধারণ মানুষ মুখ খুলতে পারে না। আর পার্টির কর্মীদের বাড়িতে ধারাবাহিকভাবে হামলা, সামান্য কিছু পারিবারিক সমস্যা নিয়েও হামলা, মিথ্যা কেস, এইভাবে ধারাবাহিকভাবে চলছে। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আমরা নিন্দা করছি। যাই ঘটনা ঘটুক, কখনই এই ঘটনা আশা করা যায় না। যেহেতু রক্তদান শিবিরটা ওরা করছে সামাজিক কাজ, আমরা সেই মতো আমাদের প্রত্যেক সদস্য এবং আমাদের অ্যাক্টিভ কর্মী গতকাল থেকে ওদেরকে অস্বীকার করতে পারবে না। আজকে 1টা নাগাদ যে অপ্রীতিকর হোটেলে গিয়ে আমরা খাচ্ছিলাম, টিফিন করছিলাম, এদের মাইকে একটা খারাপ বিবৃতি বা উত্তপ্ত করার একটা প্রচার করেছে। সমস্ত কাজ কিন্তু এদের তখন মিটে গেছে, এদের রক্তদান শিবির শেষ হয়ে গেছে। আশা করি সেটা আপনারাও দেখে নিয়েছেন। সেই সময় মাইকে বক্তব্য এরা যেটা দেয়, সে বক্তব্যটা এই বক্তব্য ছিল যে কিছু টিএমসি গুন্ডা বাহিনী আমাদের ডোনারদের রক্তদান শিবিরে আসার জন্য বাধা দিচ্ছে। রবিবার হাওড়ার একটি স্থানীয় মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় লালকমল ভৌমিক, ব্যারাকপুর পুলিশের সাব ইন্সপেক্টর ও হাওড়া হাসপাতালের ডাক্তার সুব্রজিৎ নাথ। ক্লাবের তরফে জানানো হয়, মোহনবাগান ক্লাব অনেক টানাপোড়েন উপেক্ষা করে এই রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছে। এনারা যে একটা রক্তদান শিবির আয়োজন করেছে, কারণ আজ হসপিটালে বা গেলে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন যে এই মুহূর্তে রক্তের কতটা প্রয়োজনীয়তা আছে। তো এই প্রচেষ্টাকে আমি আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছে, আরও ভালো লাগছে একজন মোহনবাগান হিসেবে। তাই সব সাপোর্টারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মোহনবাগান। হাওড়া থেকে সমীর পাত্রের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবছর বাঁকুড়ায় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সর্বোচ্চ স্থান পেয়েছে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা। দ্বিতীয় থেকে সপ্তম সর্বোচ্চ স্থান পেয়েছিল বাঁকুড়া জেলা। এর মধ্যে উল্লেখযোগ্য ওন্দা ব্লক, যেখান থেকে এবছর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সব জায়গায় নিজের স্থান দখল করে নিয়েছে। আজ ওন্দা ব্লকের কুমারডাঙ্গা গৌরাঙ্গ মেলা এবং সবজি বাজার কমিটির পরিচালনায় কুমারডাঙ্গা সবজি বাজারের কাছে 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন 50 জন ছাত্রছাত্রীকে ফুল, মিষ্টি, ব্যাগ, পেন দেওয়া হয়। শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানো হয়, ফুলের তোড়া, চন্দন পড়ানো হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে মাল্যদানও করা হয়। গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গৌরাঙ্গ মেলার সদস্য ভবানী মোদক বলেন, 50 জনকে সম্বর্ধনা জানানো হলো, পরে আরো বেশি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হবে। এই চেষ্টাটা তারা প্রত্যেক বছরই করবেন, আজকে করতে পেরে খুব খুশি। এটা করার উদ্দেশ্য ছিল সবাইকে উৎসাহিত করা। এছাড়াও উপস্থিত ছিলেন ওন্দা হাই স্কুলের প্রধান শিক্ষক তুষা ব্যানার্জি, সেক্রেটারি দিলীপ গড়াই, সভাপতি গোড়াচাঁদ নাগ, কোষাধ্যক্ষ রঘুনাথ গড়াই, শঙ্কর মণ্ডল, জয়দেব রায় প্রমুখরা। কুমারডাঙ্গা যেটা আমাদের গৌরাঙ্গ মেলা এবং সবজি বাজার কমিটি আছে, সেই কমিটির চিন্তাধারা যে আমরা কৃতি ছাত্রছাত্রীদের তৎসহ যারা গ্রামের মধ্যে বা পাশের গ্রাম আছে তাদের মধ্যে যারা আজকের ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্বর্ধনা দেবো, যারা রাজ্যে যারা স্কুলে তাদেরকেও সম্বর্ধনা দেবো। এই চিন্তাধারা নিয়ে আলোচনা হয়, আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা আগে সম্বর্ধনা দেওয়ার ক্ষেত্রে মঞ্চে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা অনেকে আসতে পারেননি, আবার অনেকে এসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃতি ছাত্রছাত্রীদের যেভাবে প্রায় 50 জনকে আমরা 2 একজন অনুপস্থিত আছে। আমরা বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা অনবদ্য মানুষের জন্য কাজ করি। তাই তো আজকে আপনার কাছে আমি আপনার এরিয়ায় যে কোনো রকম সমস্যা,
আমাদেরকে জানান। আপনার এরিয়ায় আপনার প্রমোটার বাড়ি দেওয়ার নামে আপনার সাথে ছলনা করছে। আপনার এরিয়ায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, আপনি সঠিকভাবে জল পাচ্ছেন না, আপনি আপনার কাউন্সিলরকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না, বা আপনার এরিয়াতে আপনি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না, যে কোনো সমস্যা আপনি জানাতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার কথা তুলে ধরবো প্রশাসনের কাছে। 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। লকডাউনের শুরু থেকে আজ পর্যন্ত দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। কখনো কমিউনিটি কিচেন, কখনো চাল ডাল দিয়ে সাহায্য করা, কখনো শুকনো খাবার, কখনো রান্না করা খাবার, কখনো পোশাক আশাক, কখনো বা বইপত্র। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সবসময় মানুষের জন্য কাজ করে চলেছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তাই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের হাত শক্ত করতে, তাদের সাহায্য করতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনার সামান্য অর্থই একটু একটু করে আমরা তুলে দেব তাদের হাতে। আপনি আপনার সাহায্য পাঠাতে পারেন HDFC ব্যাংক লিমিটেড, 45 লেনিন সরণি, কলকাতা 7,13,, অ্যাকাউন্ট নম্বর 502030907180। RTGS নিফট IFSC কোড হলো HDFC 0002788। যোগাযোগের নম্বর 8443804431 অথবা 9123866617। বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট সর্বদাই মানুষের পাশে। দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী। আসছে পুজো, বাজছে ঢাক, করোনা শুট নিপাত যাক। ঝলমলে শহর আর তার সঙ্গে শহর জুড়ে পুজোর হোর্ডিং মনে করিয়ে দেয় উমা আসছে। তাই এবার প্রস্তুতি সর্বত্র। পুজোর হোর্ডিং এবং ব্যানারের জন্য যোগাযোগ করুন 9830515600 এই নাম্বারে। আরও একবার বলি 9830515600 এই নাম্বারে। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। সুন্দর মুখের জয় সব সময়। নিজেকে সুন্দর করে তুলতে সবার পছন্দের এবং নির্ভরযোগ্য একটাই নাম, লাভলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। চুলের সমস্যা বা ত্বকের সমস্যা, লাভলিজা আপনার চুল বা ত্বকের সমস্যার সমাধান করে দেয়। অগণিত উপকারী মহিলাদের একমাত্র তাদের পছন্দ একটাই নাম, লাভলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন। অগণিত উপকারী মহিলারা একমাত্র এখানেই তার পছন্দের রূপ পরিচর্যা পেয়ে থাকেন। আপনিও দেরি না করে এখনই যোগাযোগ করুন, একটাই নাম, লাভলিজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলুন, ডোভাল লেন, গড়িয়াহাট, কলকাতা। ফিরলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। ঢাকের উপর পড়লো কাঠি, পুজো কাটুক ফাটাফাটি, খুশির জোয়ারে ভাসুক সবাই, পুজো হবে জমজমাটি। এবছর করোনা নামক অসুরূপী ভয়ঙ্কর ভাইরাস পুজোয় সাধারণ মানুষ থেকে শিল্পী সবার মুখের হাসি, মনের খুশি ছিনিয়ে নিয়েছে। করোনার কোপে প্রতিমা শিল্পী থেকে ঢাকিরাও বছরের এই সময়টা পুরনো ঢাক মেরামতি করে নতুন ঢাক তৈরি এবং পুজোর প্রস্তুতিতে ব্যস্ত থাকে ঢাক বাদকেরা। কিন্তু এবার করোনা আবহে পুজো হবে কিনা তা নিয়েই সন্দেহ। এখনো পর্যন্ত ঢাকিপাড়ায় দেখা মেলেনি কোনো পুজো কমিটির কর্তাদের। ফলে এক প্রকার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রায়গঞ্জ শহরের নট্টপাড়ার ঢাকি শিল্পীরা। তবে স্বস্তি এটাই যে রাজ্য সরকারের দেওয়া রেশন এবং খাদ্য সামগ্রী পেয়ে তারা বেঁচে রয়েছেন। আকাশে পেঁজা তুলোর মেঘের বাহার আছে, নদীর ধারে কাশফুলের সমারোহ আছে, বাতাসে পুজো পুজো গন্ধ আছে। কিন্তু তা সত্ত্বেও পুজোর আমেজ মৃত্যু আর সংক্রমণের আবহে কালো মেঘের চাদরে ঢেকে গেছে, করোনার করাল চাদরে ঢেকে গেছে সেই গ্রাসে সকলেই। পুজো মানেই উৎসব, উৎসব মানেই আনন্দ, আনন্দ মানেই উচ্ছ্বাস। সেই আনন্দ আর উচ্ছ্বাস মানুষের মনে আসে তখনই যখন পুজোর মণ্ডপে ঢাকের বাদ্যির রোল ওঠে।
ঢাক ছাড়া কোনো পুজোই পুজো নয়, আর দুর্গা পুজো অসম্ভব। ঢাকের তালেই মায়ের আবাহন, বোধন, বিসর্জন। কিন্তু রায়গঞ্জ শহরের নট্টপাড়ায় ঢাকিদের মনে আশঙ্কা, আদৌ মা দুর্গার আরাধনা হবে তো? তারা মণ্ডপে মণ্ডপে নিচে ঢাকের বোল তুলে মানুষের মনে খুশির জোয়ার তুলতে পারবেন তো? হাজারো প্রশ্ন উকি মারছে তাদের মনে, আর প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে রুজি রুটি। রায়গঞ্জ শহরের নট্টপাড়ায় বাস প্রায় 100 ঢাকি পরিবারের, সবাই তাকিয়ে মা দুর্গার দিকে। প্রদীপ নট্ট। সারা বছর কি ঢাকবাজি? হ্যাঁ, আমাদের জন্মগত থেকেই, আমার ঠাকুর দাদা জন্মগত থেকেই এই ব্যবসা, এবং আমরা এই ব্যবসায় করেই খাচ্ছি। এখন এমন হয়েছে, এবার তো আমরা ব্যান্ড পার্টিও বাজাতে পারলাম না, সব বিয়ে বন্ধ করে দিল করোনার জন্যে। এখন যে আমরা আগমন করছি, এই সময় আমরা ঢাক শিল্পী কারিগর নিয়ে এসে আমরা ঢাক ঠিক করে খুব আনন্দতে থাকি যে মায়ের পুজো বাজাবো, তাহলে দুটো পয়সা হবে, আমার বাচ্চাগুলো খাবে। কিন্তু এমন করোনার জন্য কি হলো হাল, আর কি বলবো। আর সরকারকে এত কথা বলছি যে আমাদের একটা শিল্পী ভাতা করে দাও, শিল্পী অনেকজন আসছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেউ কিছু শুনে যাচ্ছে, আর কিছু কোনো কাজ হচ্ছে না। এইটাই আমার বড় দুঃখ। আমরা জন্মগত থেকে এই বাজনাই বাজাচ্ছি, বাদ্য বাজাই আমরা সংসার চলাই আমাদের। এবার আশঙ্কা করছি যে যাক, ব্যান্ড পার্টির বিয়ে তো হলো না, যাক মায়ের দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা করবো, বাজাবো। কিন্তু এবার অর্ডারও তো পেলাম না, হবে কিনা সব শুনছি করোনার জন্যে মাথায় আমাদের হাত পড়ে গেছে, কি করব। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবারও অমানবিক ঘটনার সাক্ষী থাকলো কেষ্টপুর। করোনা আক্রান্ত হওয়ার কারণে বাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ। কেষ্টপুর তালবাগান এলাকায় একই পরিবারের 3 সদস্য করোনা আক্রান্ত হওয়ার কারণে বাড়িতে তালা মেরে দিল ফ্ল্যাটের লোকজনেরা। 15 দিন ধরে বাড়িতে থাকতে পারছেন না, আত্মীয় স্বজনদের বাড়িতে কাটাতে হচ্ছে তাদের। প্রথমে সূর্যকান্ত বেড়া করোনা আক্রান্ত হন, চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছিল বাড়িতে থাকতে, প্রতিবেশীদের বাধার কারণে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে তার পরিবারের বাকি সদস্য বিনাপানি বেড়া এবং ছেলে কৌশিকের রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাড়িতে তালা মেরে দেওয়া হয়। বারবার প্রশাসনের পক্ষ থেকে যেখানে বলা হচ্ছে রোগীর সঙ্গে লড়াই করতে হবে, রোগীর সাথে নয়, সেখানে এমনই অমানবিক ঘটনা ঘটলো। গত পরশুদিন এরকমই ঘটনার সাক্ষী ছিল কেষ্টপুর এলাকা। এখন অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, বাড়িতে ঢুকতে পারছেন না তারা। পুরো ফ্যামিলি 3 মাস বাইরে এইভাবে দৌড়াচ্ছি। কেন? এই ফ্ল্যাটে থাকতে দেবে না, আমরা বস্তি থেকে এসেছি, আমরা লোকের বাড়ি কাজ করি, আমরা এই ফ্ল্যাটে থাকতে পারবো না। আমরা না হবে আমাদের 3 জন একসাথে, 4 জন একসাথে থাকলে, যার জন্য আমাদের সবাইকে বের করে দিয়েছে, সবাইকে এইভাবে জ্বালিয়ে যাচ্ছে। ফ্ল্যাটের লোক, আমাদের গরিব মানুষ, আমাদের ফ্ল্যাটে থাকার যোগ্য নয়। এইসব পাশাপাশি ওয়ার্ড বয়কে দিয়ে তালা দিয়েছে আমাদের ঘরে, দিয়ে বলছে তোমাদের সব বাড়ির মালিককে নিয়ে আসো, ঘর খুলবো। এই সব ফ্ল্যাটের লোক। করোনার জন্য তোকে বের করা হয়নি। আচ্ছা, ও সবসময় অলওয়েজ ওয়েলকাম, অসুবিধা কিছু নেই। আচ্ছা, কিন্তু অসুবিধা হচ্ছে এইটুকু ঘরের মধ্যে 4 জন, আবার তো স্যানিটাইজার হয়নি। এটা আমরা পুরো স্যানিটাইজার করিয়েছি, ওকে স্যানিটাইজার করতে হবে প্রথম। দ্বিতীয়ত ওইটুকু ঘরে 4 জন থাকতে পারে কিনা আগে আপনারা দেখুন, থাকা যায় কিনা দেখুন। আপনারা কি তালা লাগাতে পারেন? আমরা তালা লাগাতে পারি না। ও তো ঘরটা, ওর তো ফ্যামিলি যখন চলে গেছে, ওকে একা ফেলে চলে গেছে। আমরা যদি না দেখতাম ওকে, ও যেতে কোথায়? সেটা আলাদা কথা, তালা কি মারতে পারেন আপনারা? তালা তো ও মেরেছে, তার উপরে আমরা এইটুকু একটা তালা মেরে রেখেছি যে তুমি ঢোকার আগে স্যানিটাইজার করতে হবে, তোমার মালিককে নিয়ে আসতে হবে। আমরা কি অন্যায় কিছু বলেছি? বাগুইয়াটি কেষ্টপুর থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সুশান্ত সিং রাজপুতের ছবি ছিচড়ে 1 বছর পূর্ণ করল। পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবিটি 6 সেপ্টেম্বর 2019-এ মুক্তি পেয়েছে। বড় পর্দায় মুক্তি পাওয়ার এটাই সুশান্তের শেষ ছবি। অভিনেতার মৃত্যুর পরে এখন তার স্মরণে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে টিম ছিচড়ে। ভিডিওতে ছিচড়ের বিটিএস দৃশ্য দেখানো হয়েছে, সেখানে সুশান্তকে বেশ মজা করতেই দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। সুশান্ত সিং রাজপুত মামলায় প্রয়াত অভিনেতার পক্ষ নেওয়ায় একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রী কঙ্গনা রাওয়াতকে। এবার শিবসেনার সাথে বিতর্কে জড়িয়ে পড়ল কঙ্গনা। শনিবার কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত বলেন হারামখোর মেয়ে। সঞ্জয় রাওয়াতের এ ধরনের বিতর্কিত মন্তব্যের পর তাকে পাল্টা আক্রমণ করতে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। অন্যদিকে এই মন্তব্যের জন্য এতটুকুও অনুতপ্ত নয় শিবসেনার এই বেলাগাম নেতা। जिस लड़की के बारे में आप ये वकालत कर रहे हो, उसने महाराष्ट्र के बारे में जो बात की है वो जाकर उसके पूछो, और बाद में मेरे पास आई। ये चमचेगिरी बंद करो आप। अगर वो लड़की माफ़ी मांगेगी महाराष्ट्र की तो मैं सोचूंगा। वो लड़की अगर मुंबई को मिनी पाकिस्तान बोलती है, क्या वो उसकी हिम्मत है अहमदाबाद को मिनी पाकिस्तान बोलने की?
अगर मुंबई के बारे में, महाराष्ट्र के बारे में कोई व्यक्ति, कोई भी व्यक्ति जो मुंबई में रहती है, मुंबई में खाते हैं, पीते हैं, मुंबई में बड़े होते हैं, कोई भी व्यक्ति के बारे में बोल रहा हूँ मैं, अगर मुंबई के बारे में, मराठी मानुष के बारे में इस प्रकार का अभद्र भाषा का इस्तेमाल कोई भी करता है, कोई भी अगर हमारे में से कोई करता है, तो मैं भी यही कहूँगा, महाराष्ट्र की माफ़ी मांगो, मुंबई की माफ़ी मांगो। संजय राउत जी, आपने मुझे कहा कि मैं एक हरामखोर लड़की हूं। आप एक सरकारी मुलाजिम, एक मंत्री, आप तो जानते ही होंगे कि इस देश में हर दिन नहीं, हर घंटे कितनी लड़कियों के बलात्कार हो रहे हैं, कितनी लड़कियों का शोषण किया जा रहा है, उनकी बॉडीज काट के एसिड डाल के फेंक दी जा रही है, उनकी काम की जगहों पे उनको गालियां दी जा रही है, उनका अपमान किया जा रहा है, उनके खुद के पति उनके कान, नाक, मुंह, कान, जबड़े तोड़ रहे हैं। और आपको पता है इसका जिम्मेदार कौन है? इसका जिम्मेदार है ये जो मानसिकता आपने, जिसका भौंडा प्रदर्शन पूरे समाज के सामने, पूरे देश के सामने किया है, वो मानसिकता इसकी जिम्मेदार है। और इस देश की बेटियां आपको माफ नहीं करेगी संजय जी। आपने उन सब महिलाओं का शोषण करने वालों को सशक्तिकरण किया है, इस देश की बेटियां आपको माफ नहीं करेंगी। जब आमिर खान जी ने कहा था मुझे इस देश में डर लगता है, तब उनको किसी ने हरामखोर नहीं कहा, या जब नसीरुद्दीन शाह जी ने कहा था तब उनको किसी ने हरामखोर नहीं कहा। जो मुंबई पुलिस की मैं तारीफ करते हुए नहीं थकती थी, आप देख लीजिए मेरे पुराने कोई भी इंटरव्यूज, आज जब वो पालघर की लिंचिंग में साधुओं को के सामने वो कुछ नहीं करते हैं, खड़े रहते हैं, या एक लाचार बात जैसे कि सुशांत के पिताजी उनकी एफआईआर नहीं लेते हैं, मेरी स्टेटमेंट नहीं लेते हैं, तो इस प्रशासन के चलते हुए अगर मैं उनकी निंदा करती हूं, ये मेरी अभिव्यक्ति की आजादी है, मैं उनकी निंदा करती हूं। संजय जी, मैं आपकी निंदा करती हूं, आप महाराष्ट्र नहीं हैं, आप ये नहीं कह सकते कि मैंने महाराष्ट्र की निंदा की। और संजय जी, मैं 9 सितंबर को आ रही हूं, आपके लोग कह रहे हैं कि आप लोग मेरा जबड़ा तोड़ देंगे, आप लोग मुझे मार डालेंगे। आप लोग मुझे मारिए, क्यों? क्योंकि इस देश की जो मिट्टी है वो ऐसे ही खून से सींच कर इस देश की जो गरिमा है और अस्मिता के लिए न जाने कितने लोगों ने अपनी जान दी है, और हम भी देंगे संजय जी, हम भी देंगे, क्योंकि हमको भी वो कर्ज निभाना है। मिलते हैं 9 सितंबर को। जय हिंद, जय महाराष्ट्र। রবিবার আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13তম সিজনের সূচি ঘোষণা করা হলো। সূচি অনুযায়ী এবারের আইপিএল এর সূচনা 19 সেপ্টেম্বর আবুধাবিতে হবে। 10 নভেম্বর খেলার ফাইনাল বলে জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত প্লে অফ ও ফাইনাল কোথায় হবে সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি, শুধু লিগ পর্যায়ের ম্যাচগুলির সূচির ঘোষণা করা হয়েছে। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।